নমস্কার, আপনারা দেখছেন কলকাতা পত্রিকা ইউটিউব চ্যানেল। আজ ৯ জুন সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জানিয়ে দেব হেডলাইন। শাহজাহানদের ফাঁসি হবে, সন্দেশখালীতে বড় ঘোষণা। 26-এ বাংলা এবং তামিলনাড়ুতে জিতবে বিজেপি, দক্ষিণে দাঁড়িয়ে হুঙ্কার শাহের। ইসলাম ধর্ম না মেনে গরিবদের অত্যাচার, বাবা মাকে খুনের কথা স্বীকার মেমারির ইঞ্জিনিয়ারের। পশু কোরবানির দিনে নিজেকে কোরবানি দিলেন বৃদ্ধ, আসল রহস্য ফাঁস করলেন স্ত্রী। এখনই নিজেদের জ্বালিয়ে দেব, মাথায় পেট্রোল ঢালছেন বিক্ষোভকারীরা, উত্তাল মণিপুরের চরম পদক্ষেপ। পরকীয়া সন্দেহে স্ত্রীকে শাবল দিয়ে থেতলে মারল স্বামী, খুন করেই পলাতক। কোচবিহারে বাড়ছে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে রাধাকান্ত বর্মন। নাবালককে খুন করে পুঁতে দেওয়া হয়নি তো, মহেশতলা কাণ্ডে উদ্বিগ্ন চোপড়ার বিধায়ক। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। গতকাল রবিবার সন্দেশখালীর কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্ট খুলছে গরমের ছুটির পরে। আমরা আশা করব বিচার নিশ্চিতভাবে জাগ্রত হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মোল্লাসহ সমস্ত খুনিদের কোনো ভিতরের কথা নয়। আমরা চাইব তাদের যেন ফাঁসি হয়, সেই আবেদন করব। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা কটাক্ষ করে বলেন, এই সব হাওয়া গরম করার কথা। অনেকদিন পরে আবার সন্দেশখালীতে গেলেন। উনি ওনার বান্ধবী রেখা পাত্রকে দাঁড় করিয়েছিলেন ওখানে, তিনি বিপুল ভোটে হেরে গেছেন। তখনও খুব হাওয়া গরম করেছিলেন। শুভেন্দু কি করে ফাঁসি দেবেন? এটা তো আদালতের কাজ। তিনি নিজেকে আদালত ভাবছেন? এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, নিজের হাতে আইন তুলে নেওয়া। তিনি আরও বলেন, এই সভা থেকে তিনি নাকি বলেছেন বাংলার মহিলারা যেন শাখা পলা 1200 টাকায় বিক্রি না করেন। তিনি 3000 টাকা দেবেন। কোনো মহিলা তাদের শাখা পলা নিলামে চড়ায়? শুভেন্দু অধিকারীর মতো নিম্ন রুচির মানুষ বাংলার মহিলাদের শাখা পলা নিয়েও কুরুচিকর মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার সংস্কৃতি, মা বোনেদের সম্মান, এগুলো নিয়ে এভাবে কথা বলার সাহস কেবল সেই লোকই করতে পারে যার কোনো নৈতিকতা নেই। শুভেন্দু অধিকারী একজন এমন রাজনীতিবিদ যিনি ভোট পেতে হলে মা বোনদের মর্যাদাও বেচে দিতে পারেন। নারীদের শাখা পলাকে টাকার বিনিময়ে তুলনা করা, নিলামের মতো ভাষা ব্যবহার করা, এটা শুধু কুরুচিকর না, এটা সরাসরি নারী সমাজের অপমান। এরা ভোটের সময় নাটক করে, আবেগ দেখায়, কিন্তু আসল চরিত্র বেরিয়ে আসে এমন মন্তব্যের মধ্য দিয়েই। শুভেন্দু অধিকারী বাংলার সংস্কৃতি বোঝেন না, বোঝেন না সম্মান, বোঝেন শুধু রাজনীতি আর ক্ষমতার লোভ। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। 2023 থেকেই দফায় দফায় উত্তাল হয়েছে মণিপুর। দেশের রাজনীতিতে চর্চা হয়েছে জোর। ফের একবার ছড়িয়ে পড়েছে প্রবল বিক্ষোভের রেশ। বিক্ষুব্ধরা নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। উত্তাল পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, জারি কারফিউ। আরামবাই, টেঙ্গল সহ মেইতে গোষ্ঠীর কয়েকজন সদস্যকে গ্রেপ্তারির পরেই নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে। বন্দীদের মুক্তির দাবিতে পথে নামেন বহু মানুষ। শনিবার রাত থেকেই খারাপ হয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ। পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। শনিবারের রাতে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার পর বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে মণিপুর সরকার। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং সহ একাধিক জায়গায় জমায়েত নিষিদ্ধ। ওই জায়গাগুলিতে 5 জনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন না। মণিপুরের বেশ কিছু জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। বিষ্ণুপুর জেলায় জারি হয়েছে কারফিউ। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে, এই সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ হতো বলে অভিযোগ। সেই সন্দেহ থেকেই স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ শরীফুল মণ্ডল নামে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুলিয়া পঞ্চায়েতের হুদা গ্রামে শরীফুল মণ্ডল ও তার স্ত্রী থাকেন। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো বলে অভিযোগ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছেন সেই সন্দেহ শরীফুল করতেন। আজ রবিবার সকালে তাদের বাড়িতে এক আত্মীয় এসেছিলেন। অভিযোগ, তিনি চলে যেতেই ফের সন্দেহ করেন ওই বধূর স্বামী। তারপর থেকেই শুরু হয় বিবাদ। পরে বেলায় ঘর থেকে উদ্ধার হয় ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ। ঘরের মধ্যে পাওয়া গিয়েছে একটি রক্তমাখা শাবল। স্ত্রীকে খুন করে স্বামী পালিয়েছেন, তেমনই অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রথমে শরীফুল তার স্ত্রীকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলেন। সম্ভবত ছাদ থেকে ধাক্কা মেরে ফেলার পরিকল্পনা ছিল। বিষয়টি অনুমান করে দ্রুত ছাদ থেকে নেমে ঘরে ঢুকেছিলেন স্ত্রী। কিছু সময়ের মধ্যেই স্বামীও ওই ঘরে ঢুকেছিলেন। ক্ষণিকের মধ্যেই তাকে ঘর থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এরপরই প্রতিবেশীরা ওই ঘরে গিয়ে দেখতে পান মেঝেয় পড়ে ওই মহিলা, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। শরীফুল স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করেছেন, এমন অভিযোগ উঠেছে। স্থানীয়রাই খবর দেন ধানতলা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পলাতকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। মাতৃসম নেত্রীর বিরুদ্ধে কেউ কুৎসা রটালে প্রয়োজনে হাত চালানো যেতে পারে। নিজের সামাজিক মাধ্যমে এমনটাই পোস্ট করলেন কাল্লা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব রায়। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের বক্তব্য, প্রণব এই পোস্টের মাধ্যমে দলীয় কর্মীদের বিরোধী নেতা কর্মীদের উপর হামলার ইঙ্গিত দিয়েছে। পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সম্পাদক সুমন ঘোষ বলেন, ২৬-এর ভোটে মানুষ গণতান্ত্রিকভাবেই উত্তর দেবে। তবে বিজেপি কর্মীদের উপর হামলা হলে রাস্তায় নেমে উপযুক্ত জবাব দেবে বিজেপি। তৃণমূলকে কিভাবে শায়েস্তা করতে হয় তা বিজেপিও জানে। নিজের ফেসবুক পোস্ট প্রসঙ্গে প্রণব রায় সংবাদ মাধ্যমকে বলেন, কেউ যদি আমার মাতৃতুল্য নেত্রীকে কুভাষায় আক্রমণ করেন, তাকে আমি রসগোল্লা পান্তুয়া মুখে পুরে দেব না, তার মুখে ঘুষি মেরে ভেঙে দেব। সন্তান হিসেবে যা করণীয় আমি সেটাই বলেছি। এটা যদি আইন হাতে তুলে নেওয়া হয় তাহলে নিয়েছি। আমি আবারও বলবো। কোচবিহারে আবারও বড় ধাক্কা খেল বিজেপি। দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিজেপি নেতা রাধাকান্ত বর্মন। রবিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি। তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। রাধাকান্ত বর্মন ছিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের রামপুর ২ অঞ্চলের বিজেপির সহসভাপতি। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নই তাকে অনুপ্রাণিত করেছে। সেই কারণেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, রাধাকান্তের মতো অভিজ্ঞ নেতার দলভুক্তি তুফানগঞ্জ ২ ব্লকে সংগঠনকে আরও মজবুত করবে। তাকে দলের ব্লক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। সম্প্রতি কোচবিহারে বিজেপির একের পর এক নেতার দল ত্যাগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য রাজনীতির আবহে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। বীরভূমের সিউড়ি থানার দেশালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ঈদের শুভেচ্ছা বার্তার একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, কাজল শেখের অনুগামীরা দেশালপুরে একটি ব্যানার লাগান, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কাজল শেখের ছবি ছিল। শনিবার রাতে সেই ব্যানার ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। অভিযোগ, অনুব্রতর অনুগামীরাই ব্যানারটি ছিঁড়েছে। এই ঘটনা ঘিরে শনিবার রাতেই দুই গোষ্ঠীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কাজল শেখের অনুগামী দিলখুশ আলম যখন কাজে যাচ্ছিলেন তখন অনুব্রত অনুগামীরা তাকে মারধর করে। আহত অবস্থায় তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও অনুব্রত অনুগামীরা এই অভিযোগ অস্বীকার করেছে এবং পুরো ঘটনাকে সাজানো বলে দাবি করেছে। এদিকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হলেও অনুব্রতের অনুগামীরা জানিয়েছেন, কাজল শেখ নিজেই নাটক করছে। কারণ যে গ্রামে ঘটনা ঘটেছে সেটি পুরোপুরি সংখ্যালঘু অধ্যুষিত এবং সেখানে বিজেপির কোনো সংগঠন নেই। এই ঘটনার জেরে ফের উত্তপ্ত সিউড়ি। পুলিশ ইতিমধ্যে আহত কর্মীর বয়ান রেকর্ড করেছে। এই পরিস্থিতিতে দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে এবং বার্তা দিতে আগামী ১৪ই জুন দক্ষিণ কলকাতার ভবানীপুরে রাজ্য তৃণমূল সভাপতির কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে দলের নির্দেশিকা জানানো হবে।
আপনিও কি সরকারের রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ কেন্দ্রীয় সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের উপর প্রভাব পড়বে। হ্যাঁ, যারা ফ্রি রেশনের সুবিধা পান তাদের জন্য এই কাজটি ৩০শে জুনের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। আসলে করোনা মহামারীর সময় তাকে কেন্দ্রীয় সরকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য ফ্রি রেশন চালু করেছিল। আর এরপর থেকে বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত খাদ্য সামগ্রী পাচ্ছে। তবে এখনও সেই সুবিধা চালু রাখতে গেলে নির্দিষ্ট একটি কাজ করতে হবে। কী কাজ করতে হবে? যাদের রেশন কার্ড রয়েছে এবং ফ্রি রেশন পাচ্ছেন তাদেরই কেওয়াইসি বাধ্যতামূলকভাবেই করতে হবে। হ্যাঁ, কেন্দ্র সরকার ৩০শে জুনের মধ্যেই কেওয়াইসি সম্পন্ন করে নিতে বলেছে। এর মাধ্যমে জাল রেশন কার্ড বা ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা খুব সহজ হবে। আর সরকারের মতে প্রকৃত উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবে। ৩০শে জুনের মধ্যে যদি রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি না করেন তাহলে আপনার ফ্রি রেশন বন্ধ হয়ে যেতে পারে। এমনকি আপনার নাম উপভোক্তার তালিকা থেকেও মুছে যেতে পারে। ফলে এরপর আবার নতুন করে আবেদন করতে হবে রেশন কার্ডের জন্য। নাবালককে খুন করে পুঁতে দেওয়া হয়নি তো? রবিবার নির্যাতিতর পরিবারের সঙ্গে দেখা করে মহেশতলা কাণ্ডে উদ্বেগ প্রকাশ করলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। বললেন, বেঁচে থাকলে হয়তো এতদিনে ফিরে আসতো। গত কয়েকদিন ধরে মহেশতলা কাণ্ডে উত্তাল বাংলা। মূল অভিযুক্ত শাহেন শাহ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও হদিশ মেলেনি নির্যাতিত কিশোরের। রবিবার বিকেলে উত্তর দিনাজপুরের ইসলামপুরের পাটাগোড়া ফাঁড়ির ছোকরিয়ার নির্যাতিতর বাড়িতে যান স্থানীয় বিধায়ক। কিশোরের বাবা মায়ের সঙ্গে দেখা করেন তিনি। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় আক্রান্ত কিশোর বেঁচে নেই। খুন করে পুঁতে দেওয়া হয়নি তো? কারণ যদি বেঁচে থাকতো তাহলে এতদিন লাগতো না ফিরতে। যদি বেঁচে থাকলে পুলিশ কিশোরকে বাড়ি ফেরাবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক। উল্লেখ্য, মোবাইল চুরির অভিযোগে ইসলামপুরের এক কিশোরকে মহেশতলার কারখানায় উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা পত্রিকা। সেই অভিযোগে কারখানার মালিক শাহেন শাহ, তার ভাই ফিরোজ আলম এবং আমিরুল মোহাম্মদ ওরফে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত নাবালকের খোঁজে তদন্তকারীরা। পুলিশের তরফে ওই কিশোরের ছবি ও তার যাবতীয় তথ্য সমাজ মাধ্যম সহ পুলিশের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছে। তদন্তকারীরা আশাবাদী যে জীবিত অবস্থায় উদ্ধার হবে সে। সামনেই পাখির চোখ ২৬শে নির্বাচন। ২০২৬ সালের বিধানসভা ভোটে একযোগে বাংলা এবং তামিলনাড়ু এনডিএ সরকার গড়বে। রবিবার মাদুরাইতে একটি সভায় যোগ দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তামিলনাড়ুর মাদুরাইয়ে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেখানে সবার প্রথমেই তামিলনাড়ু ডিএমকে সরকারের দিকে তোপ দেগে অমিত শাহ বলেন, ডিএমকে সরকার দুর্নীতির সব সীমা পেরিয়ে গিয়েছে। ওরা নয়ছাই করেছে কেন্দ্রের পাঠানো অনুদান নিয়েও। নয়াদিল্লির তরফে তাদের ৪৫০ কোটি টাকা পুষ্টি কিট দেওয়া হয়েছিল, যা তারা তুলে দিয়েছে বেসরকারি কিছু সংস্থার হাতে। এটা শুধুই দুর্নীতিই নয়, দরিদ্রদের খাদ্য অধিকার থেকে বঞ্চিত করাও। শাহ আরও বলেন, এই সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতির ১০% পূরণ করেনি। বিষ মদে মৃত্যু থেকে শুরু করে টিএএসএমএসিতে ৩৯,০০০ কোটি টাকার কেলেঙ্কারি পর্যন্ত ডিএমকে ১০০% ব্যর্থ সরকার। আগামী বিধানসভা নির্বাচনে এআইডিএমকে এর সঙ্গে বিজেপি জোট বাঁধতে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে দক্ষিণে। এপ্রিলে খোদ অমিত শাহ এমনই ইঙ্গিত দিয়েছিলেন। এই আবহে বাংলা ও তামিলনাড়ুতে বিজেপি জিতবেই বলে দাবি করলেন অমিত শাহ। সভায় শাহ জানান, ২৬-এর ভোটে বাংলা আর তামিলনাড়ুতে জিতবই। তার দাবি, দুই রাজ্যের মানুষই এখানকার সরকারকে উপড়ে ফেলে দেবে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে গল্পের বই ও খবরের কাগজে ডুব দিয়ে হুমায়ুন কবির ওরফে আসিফ, অথচ তাকেই বাবা মুস্তাফিজুর রহমান ও মা মমতাজ পারভিনকে গলা কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে সে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় হুমায়ুন খুনের কথা স্বীকার করেছে। তার দাবি, তার মা বাবা গরিব মানুষকে দিয়ে জোর করে কাজ করাতেন, কিন্তু সঠিক পারিশ্রমিক দিতেন না। ইসলাম বিরোধী কাজ করার জন্য সে তাদের বারবার সতর্ক করেছিল, কিন্তু কথা না শোনায় সে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। গত ২৮শে মে হুমায়ুন ঘরের ভিতর থেকে টেনে এনে বাবা মাকে রাস্তায় ফেলে গলা কেটে খুন করে।
এরপর সে পালিয়ে উত্তর 24 পরগনার বনগাঁর এক মাদ্রাসায় গিয়ে আশ্রয় নেয়। সেখানে ধর্মীয় বিবাদের জেরে ছুরি দিয়ে 4 জনকে জখম করে। বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 3 দিনের পুলিশি হেফাজতের পর তাকে জেল হেফাজতে পাঠানো হয়। পরে মেমারি থানার পুলিশ শোন অ্যারেস্টের আবেদন করে। আদালতের নির্দেশে হুমায়ুনকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এনে বর্ধমান আদালতে তোলা হয় এবং আদালতের নির্দেশে 7 দিনের হেফাজতে মেমারি থানার জিম্মায় রাখা হয়েছে। বনগাঁ থানায় হেফাজতের সময় হুমায়ুন হিংস্র আচরণ করে। খাবারের থালা ছোঁড়া, সিসিটিভি ক্যামেরা ভাঙা, পুলিশের চশমা ভেঙে দেয়া এবং মারধর করার মতো ঘটনা ঘটায়। তাই মেমারিতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। 12 জন পুলিশ কর্মী নজরদারির দায়িত্বে রয়েছেন, যার মধ্যে 2 জন সর্বক্ষণ লকআপে তৎপর। উত্তরপ্রদেশের দেউরিয়ায় ঈদের দিনে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। যেখানে মুসলিমরা বকরি কোরবানি দেন, সেখানে এক বৃদ্ধ নিজেরই জীবন উৎসর্গ করেছেন। সুইসাইড নোটে বৃদ্ধ লিখেছেন, মানুষ ছাগলকে ছেলের মতো লালন পালন করে কোরবানি দেয়। ছাগলও একটি জীব। আমি আল্লাহ ও রাসূলের নামে নিজের কোরবানি দিচ্ছি। এই ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। তবে বৃদ্ধের স্ত্রীর কথায় বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। মৃত ইসমুহাম্মদ আনসারির পরিবারের দাবি, তার সঙ্গে কারোর কোনো বিরোধ ছিল না। ঘটনার দিন তিনি নামাজ পড়ে বাড়ি ফেরেন এবং কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে ফেলেন। স্ত্রীর দাবি, ইসমুহাম্মদের উপর ভূতপ্রেতের আছড় ছিল এবং তিনি নিয়মিত আজমগড়ের দরগায় যেতেন। 3 দিন আগেই তিনি দরগা থেকে ফিরেছিলেন। ঘটনার দিন তিনি ঝুপড়িতে ধূপ জ্বালিয়ে তন্ত্রমন্ত্র করছিলেন বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রিয় দর্শক, খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।